এই গল্পে মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত খেলা। এই খেলা মানুষের সাথে স্বয়ং মৃত্যুর। চলুন দেখা যাক কে বাঁচবে কে মরবে, কেনই বা মৃত্যুকে ঠেকানো সম্ভব নয়। ভিডিওটি শুরু করার আগে আমার আপনাদের কাছে অনুরোধ, প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা একটা রেল লাইন দেখতে পাই, যার পাশে একটা লাল রঙের গাড়িতে একটি কাপল পল এবং আইরিশকে দেখতে পায়। পল আইরিশকে সারপ্রাইজ দেওয়ার জন্য শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং স্কাই ভিউ রেস্টুরেন্টে নিয়ে যায়, যার ওপেনিং ডেট আজকেই ছিল। সব দেখে আইরিশ খুশি হয়ে পলকে জড়িয়ে ধরে। তারা রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে। আমরা সেখানে একটা বাচ্চাকে দেখি, সে সেখানের ফাউন্টেনে কয়েন ফেলছিল। সেখানে গার্ড তাকে বলে এটা ব্যাড লাকের সিগনেচার, তারা যেন সেটা না করে। রেস্টুরেন্টের এন্ট্রান্সে তারা কাপল ফটো নেয় এবং লিফটে যেতে গেলে দেখে লিফটটি অলরেডি ফুল হয়ে গেছে, কিন্তু লিফট অপারেটর তাদেরকেও আসতে বলে। সে জানায় এই হোটেলটি সময়ের আগেই বানানো হয়েছে। এখানে আইরিশকে খুব চিন্তিত দেখায়, তার বারে বারে যেন মনে হচ্ছিল এখানে কিছু তো একটা ঠিক নেই, যেন কিছু একটা ঘটতে চলেছে। তারা উপরে গিয়ে জানতে পারে তাদের কোনো কারণে টেবিলটি বুক হয়নি। সাইডে গিয়ে পল আইরিসের কাছে তার দিনটি খারাপ করার জন্য ক্ষমা চায়। আইরিস তার পকেটে একটা গোলাপ রেখে বলে তাদের একসাথে থাকাটাই তার জন্য উপহার। এটা শুনে পল খুশি হয়ে তাদের জন্য ড্রিঙ্কস নিতে চায়। এদিকে এত উঁচুতে দেখতে দেখতে হঠাৎ আইরিসের গা গুলিয়ে আসে। সে ওয়াশরুমে যেতে গিয়ে দাঁড়িয়ে যায়। সেখানে তার মারিয়া নামের একটি মহিলার সাথে সাক্ষাৎ হয়। সে বলে তাকে দেখে তো প্রেগনেন্ট মনে হচ্ছে। আইরিশ বলে হ্যাঁ, সে ঠিক জানে না, তবে 2 মাস হবে। শুনে মারিয়া খুব খুশি হয়ে যায় এবং তাকে নিজের খেয়াল রাখতে বলে সেখান থেকে চলে যায়। তারপর সেখানে পল চলে আসে। সে আইরিশকে বিল্ডিং এর ছাদে নিয়ে গিয়ে তাকে বিয়ের জন্য প্রপোজ করে। এখানে আইরিশ তার প্রেগনেন্সির ব্যাপারটা পলকে জানায়। দেখতে গেলে শুধু পল নয়, আইরিশও পলের জন্য সারপ্রাইজ এনেছিল। যাই হোক, তারা দুজনেই খুব খুশি। হঠাৎ আইরিশের চোখে পড়ে সেই বাচ্চাটি উপর থেকে কয়েন ছাদ থেকে ছুড়ে ফেলছিল। হাওয়ার কারণে সেই কয়েনটি বিল্ডিং এর ভেতর এসির ফ্যানে আটকে যায়। এদিকে পল আইরিশ সহ সবাই নাচ গান আনন্দ হই হুল্লোড়ে মেতেছিল। কিছুক্ষণ আগে বারটেন্ডার একটি চ্যাম্পিয়নের বোতল ওপেন করতে গেলে প্রেসারের কারণে যার ক্যাপ উপরে লেগে থাকা ঝুমুরের উপর ধাক্কা লাগে। ঝুমুরের একটা পয়েন্টেড পিস নিচের কাচের ফ্লোরকে হিট করে। এই হোটেলের মাঝের ফ্লোরটি কাচ দিয়ে তৈরি, তাই এই পিসটি ফ্লোরকে হিট করলে অলরেডি একটা ক্র্যাক এসে যায়। এবার আমরা নিচে লেগে থাকা বিল্ডিং এর জয়েন্টগুলি দেখতে পাই। ওজন বেশি থাকার জন্য সেগুলি কাঁপছিল, হুইচ এক্সপ্লেন এই বিল্ডিংটি তাড়াহুড়ো করে 5 মাস আগে বানিয়ে কোনো লাভ হয়নি, বরং সময় নিয়ে বিল্ডিংটি স্ট্রং বানালে গল্পটা অন্যরকম হতো। যাই হোক, এখানে পল আইরিশ এবং বাকি সবাই এই কাচের ফ্লোরে ডান্স করছিল, যার ফলে ক্র্যাকটিও ধীরে ধীরে বাড়তে শুরু করে। অন্যদিকে ফ্যানে আটকে থাকা সেই কয়েনটি গ্যাস পাইপে লেগে গ্যাস লিক হতে শুরু করে। এইদিকে আইরিশের হঠাৎ কিছু একটা অদ্ভুত মনে হয়। সে কাচের ফ্লোর থেকে সরে যায় এবং ঠিক তখনই ফ্লোরের কাচ ভেঙে এত মানুষ সেখান থেকে পড়ে ভয়ানকভাবে শেষ হয়ে যায়। পল একটা কাচের টুকরো ধরে ঝুলেছিল, কিন্তু সেটা বেশিক্ষণের জন্য নয়। আইরিশ বাঁচানোর চেষ্টা করলেও সেই কাচের টুকরোটিও ভেঙে পল তার চোখের সামনে 492 ফিট নিচে পড়ে মারা যায়। ঘটনাটির পর সেখানে উপস্থিত বাকি মানুষেরা ভয়ে আতঙ্কে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটতে শুরু করে। এই দৌড়াদৌড়ির মাঝে একটি মহিলার গায়ে আগুন লেগে যায়। সে দৌড়াতে দৌড়াতে সেখানে পৌঁছে যায় যেখানে গ্যাস লিক করছিল। ফলে একটি ভয়ঙ্কর বিস্ফোটের কারণে মারিয়া সমেত অনেক মানুষ সেখানে আইরিশের চোখের সামনে পুড়ে মারা যায়। আইরিশ একটা টেবিলের তলে লুকিয়ে পড়ে। লিফট অপারেটর সবাইকে সিঁড়ি দিয়ে নিচে যেতে বললে সিঁড়ি ভেঙে বিল্ডিং এর অর্ধেক অংশ ধসে পড়ে এবং সেখানেও অনেকের প্রাণ চলে যায়। বিষয়টা দেখে বাকিরাও এলিভেটরের দিকে ছুটে গেলে আইরিশও সেখানে যায়, কিন্তু একটা বৃদ্ধ তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে এলিভেটরে জোর করে ঢুকে যায়। ওজন বেশি হওয়ায় লিফটের কেবল ছিঁড়ে যায় এবং লিফটের নিচে পড়ে সবাই মারা যায়। এই ঘটনা দেখে আইরিশ খুব ভয় পেয়ে যায় এবং নিজের প্রাণ বাঁচাতে সেখান থেকে বেরোনোর রাস্তা খোঁজার চেষ্টা করে। ঠিক তখনই বিল্ডিং এর মাঝখানটি 2 টুকরো হয়ে যায়। আইরিশ তো কোনোভাবে সেখান থেকে উঠে আসে, কিন্তু বাকিরা আসতে পারে না। সেই কয়েনটি পিয়ানোটির উপর পড়লে ব্যালেন্স বিগড়ে পিয়ানোর সমেত বাকিরাও নিচে পড়ে শেষ হয়ে যায়। শকিংলি এখানে শুধু আইরিশই জীবিত ছিল। তখনই সে মারিয়ার ছেলেকে দেখতে পায়। মারিয়া মৃত্যুর আগে তার ছেলেকে একটি বক্সে বন্ধ করে দিয়েছিল, তাই সে এখনো বেঁচে ছিল। সে ছেলেটিকে বাঁচাতে গেলে বিল্ডিং এর বাকি অংশটিও ধসে পড়ে। পলের দেওয়া আংটি দুটি রডের মাঝখানে আটকে থাকায় আমরা আইরিশ এবং বাচ্চাটিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই, কিন্তু মুহূর্তে বাচ্চাটি সহ আইরিশও নিচে পড়ে যায়। সিন শিফট হয় প্রেজেন্ট ডেতে। এই বিভৎস দৃশ্যটি স্বপ্নে দেখে স্টেফনি নামের একটি মেয়ে চিৎকার করে ঘুম থেকে ওঠে। সে ক্লাসের মধ্যে চিৎকার করায় প্রফেসর বলে, জানি আজকের লেকচারটি ভয়ানক ছিল, কিন্তু এতটা নয় যে তুমি চিৎকার করতে পারো। এটা শুনে সবাই হাসাহাসি করে এবং স্টেফনি বাড়ি ফিরে যায়। এরপর সেদিন রাত্রে স্টেফনি আবারও একই দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে জেগে উঠলে তার রুমমেট বিরক্ত হয়ে তাকে কিছুদিনের জন্য বাড়ি থেকে ঘুরে আসতে বলে, যাতে সে দুঃস্বপ্নের কারণ জানতে পারে। স্টেফনি রাজি হয় এবং পরের দিন বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে সে তার বাবা মার্টিনের সাথে দেখা করে এবং তারা দুজনেই খুব খুশি হয়। স্টেফনি জিজ্ঞেস করে তার মায়ের পুরনো জিনিসপত্রগুলি কোথায়। উত্তরে তার বাবা
বাবা বলে তার মা চলে যাওয়ার পরই সে তার সব পুরনো জিনিস ফেলে দিয়েছে। এখানে আমরা জানতে পারি যখন স্টেফনি ছোট ছিল তখনই তার মা তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল। এরপর সেখানে স্টেফনির ভাই চার্লি আসে। চার্লি স্টেফনির সাথে ভালোভাবে কথা বলে না, সে জানায় সে তার মামার বাড়ি যাচ্ছে। এটা শুনে স্টেফনিও তার সাথে চলে যায়। গাড়িতে যেতে যেতে স্টেফনি তার ভাইকে জানায় সে বেশ কয়েকদিন থেকে তার গ্র্যান্ডমা আইরিশের স্বপ্ন দেখছে, যা অস্বাভাবিক এবং ভয়ানক। যেটা শুনে চার্লি বলে এটা তার পড়াশোনার চাপের জন্য হতে পারে, তাই সে যেন বেশি না ভাবে। মামা বাড়ি গিয়ে তারা দুই কাজিন এরিক এবং ববের সাথে দেখা করে, যারা স্টেফনিকে দেখে খুব খুশি হয়। কিন্তু তার মামাতো বোন জুলিয়া চার্লির সাথে ভালোভাবে কথা বললেও স্টেফনিকে কাইন্ড অফ ইগনোর করে। এবার স্টেফনি তার আঙ্কেল আন্টির সাথে দেখা করে এবং তারাও তাকে দেখে খুব খুশি হয়। কথা বলতে বলতে স্টেফনি তার আঙ্কেল হাওয়ার্ডকে তার গ্র্যান্ডমা আইরিশের ব্যাপারে জিজ্ঞেস করলে তারা এই বিষয়ে কোনো কথাই বলতে চায় না। তাই স্টেফনি তাদের তার স্বপ্নের ব্যাপারে জানায়, যেটা শুনে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। অবশেষে আঙ্কেল জানায় তাদের বাবা পল মারা যাওয়ার পর আইরিশ পুরোপুরি পাগলের মতো হয়ে গিয়েছিল। সে সবসময় ভয়ে ভয়ে থাকতো, তাকে এবং তার মা ডার্লিকে স্কুলে অব্দি যেতে দিত না। শেষে বাধ্য হয়ে চাইল্ড সেফটি অফিসার এসে তাদের দুই ভাই বোনকে তার মা আইরিশ থেকে আলাদা করে দেয়। তিনি এইখানেই থেমে থাকেননি, এই ঘটনার পরও তাদের নতুন বাড়ির ঠিকানাতেও চিঠি পাঠিয়ে তাদের ভয় দেখাতো। সে স্টেফনিকে আইরিশের থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে সেখান থেকে চলে যায়। তাই স্টেফনি অবশেষে আন্টি ব্র্যান্ডের কাছে তার গ্র্যান্ডমা আইরিশের ঠিকানা চাইলে প্রথমে তো সে বলতে রাজি হয় না, কিন্তু স্টেফনি অনেক জোর করলে চিঠিগুলি কোথায় রাখা রয়েছে সেটি তাকে বলে দেয়। ফলে সঙ্গে সঙ্গে সে চিঠিগুলি বার করে তার গ্র্যান্ডমার ঠিকানার উদ্দেশ্যে রওনা দেয়, যেটা ঘন জঙ্গলের মধ্যে একটা নির্জন এলাকায় ছিল। বাড়ির মেন গেটে স্টেফনি আইরিশকে বলে সে তার সাথে কিছু কথা বলতে চায়। সে তার মেয়ে ডার্লিনের মেয়ে, মানে তার গ্র্যান্ডডটার। আইরিশ তার ফোন, গাড়ির চাবি ইত্যাদি সেখানে থাকা একটি বক্সে রেখে দিয়ে ভিতরে আসতে বলে। তাই স্টেফনি সেটাই করলে সাথে সাথে গেট খুলে যায়। এরপর স্টেফনি বাড়ির ভিতরে আইরিশকে দেখতে পায়। সেই সুন্দরী আইরিশ এখন বৃদ্ধা। আইরিশ স্টেফনিকে দেখে খুব খুশি হয়। সে তার মেয়ে ডার্লিনের কথা জিজ্ঞেস করলে স্টেফনি জানায় সে এবং তার ভাই খুব ছোট ছিল, ডার্লিন তখনই তাদের ছেড়ে চলে গিয়েছে। এটা শুনে আইরিশ খুব কষ্ট পায়। তাকে সেখানে আসার কারণ জিজ্ঞেস করলে স্টেফনি বলে সে বেশ কিছুদিন থেকে আইরিশের সাথে ঘটে যাওয়া স্কাইভিউ রেস্টুরেন্টের এক অদ্ভুত দুর্ঘটনা দুঃস্বপ্নে দেখতে পাচ্ছে। এটা শুনে আইরিশ বলে এটা কোনো স্বপ্ন নয়, এটা সত্যি, যেটা অনেক বছর আগে স্কাইভিউ রেস্টুরেন্টে সে দেখতে পেয়েছিল। এখানে আমরা জানতে পারি আসলে সেই দিন আইরিশ একটা ভিশনের মাধ্যমে দুর্ঘটনা দেখতে পেয়ে গিয়েছিল। তাই সে দুর্ঘটনা ঘটার আগেই সেখানে থাকা বাচ্চাটির হাত থেকে কয়েনটি কেড়ে নিয়ে রেস্টুরেন্টের ভিতরে গিয়ে সবাইকে সতর্ক করে দিয়েছিল যে ফ্লোরের কাজ ভাঙতে শুরু করে দিয়েছে। সেই দিনের দুর্ঘটনা থেকে সবাই বেঁচে তো যায়, কিন্তু মৃত্যু তাদের পেছন ছাড়ে না। সেই জায়গায় উপস্থিত এক একটা মানুষকে ডেথ কোনো না কোনো ভাবে মেরে ফেলেছে। শুধু এটাই নয়, মৃত্যু এখানে থেমে থাকে না। সেই জায়গায় উপস্থিত যাদের সন্তান জন্ম নিয়েছে মৃত্যু তাদেরকেও ছাড়েনি। অ্যাকর্ডিং টু ডেথ তাদের এই পৃথিবীতে জন্ম নেওয়ার কথাই ছিল না, তাই তাদের বাবা মাকে শেষ করার পর মৃত্যু তাদেরকেও শেষ করে দেয়। আমাদের পরিবারও মৃত্যুর চোখ এড়াতে পারে না, যার জন্য পলের ক্যান্সার হয় এবং সেও তাকে ছেড়ে চলে যায়, যেখানে পলের পর তার পালা আসে। তাই সে এত বছর ধরে মৃত্যুকে ধোকা দিয়ে এইখানে লুকিয়ে রয়েছে, যাতে মৃত্যু তাকে সহজে শেষ করতে না পারে। স্টেফনি জিজ্ঞেস করে এই ঘটনার সাথে আমার স্বপ্নের কি সঙ্গ। উত্তরে আইরিশ জানায় মৃত্যু এখনো তাদের পরিবারের পিছন ছাড়েনি, তাই হয়তো মৃত্যু তাদের জানান দিচ্ছে যে সে আসতে চলেছে, কিন্তু মৃত্যু ততক্ষণ তাদের কিছু করতে পারবে না যতক্ষণ সে জীবিত রয়েছে। এরপর আইরিশ তাকে একটা তার লেখা বই দেখায় এবং বলে এই বইতে সে অঙ্কের মতো লিখে রেখেছে মৃত্যু কিভাবে এবং কতটা ভয়ঙ্কর ভাবে আসতে পারে। এই কথাগুলো শুনে স্টেফনি ভাবে গ্র্যান্ডমা হয়তো সত্যি পাগল, তাই সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। আইরিশ তার পরিবারকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে ঘর থেকে বার হয় এবং স্টেফনিকে তার বইটি নিয়ে যেতে বলে। আইরিশ বলে তার এক্ষুনি বিশ্বাস হয়ে যাবে, কারণ সে এক্ষুনি মরতে চলেছে। এটা বলার সাথে সাথে একটা রড আইরিশের এপার ওপার হয়ে যায়। স্টেফনির সামনেই আইরিশ মারা যায়। সিন শিফট হয়ে আইরিশের ফিউনারালকে দেখানো হয়। স্টেফনি হাওয়ার্ডকে বলে আইরিশ মৃত্যুর আগে তাকে বলে গেছে মৃত্যুর কুনজর এখন তাদের পরিবারের ওপর। কথাটা শুনে কেউ কিছু বলবে তার আগেই সেখানে তার মা ডার্লিন চলে আসে। এটা দেখে স্টেফনি রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। চার্লি তাকে তার রাগের কারণ জিজ্ঞেস করলে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। পরের সিনে আমরা স্টেফনিকে তার ঘরে বসে কাজ করতে দেখি। হঠাৎ তার বইটির কথা মনে পড়ে যায়। বইটিতে লেগে থাকা রক্ত দেখে আবারও তার গ্র্যান্ডমার মৃত্যু তার চোখের সামনে ভাসতে থাকে। সে বইটি খুলে দেখে সেই কয়েনটি, যেটি আইরিশ সেদিন সে বাচ্চাটির হাত থেকে কেড়ে নিয়েছিল। অন্যদিকে আমরা হাওয়ার্ডের বাড়িতে একটি হাউস পার্টি হতে দেখি, যেখানে ডার্লিন চলে আসায় সবাই খুব খুশি হয় এবং সেও সে হাউস পার্টিটি জয়েন করে। এদিকে স্টেফনি বইটির বাকি পেজগুলি চেক করলে আমরা সেখানে ফাইনাল ডেস্টিনেশন মুভির বাকি পার্টগুলিতে কিভাবে মানুষ মারা গেছিল তার সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে পারি, যেটা দেখে আমরা বুঝতে পারি বাকি পার্টগুলিতে মানুষ এমনি এমনি মারা যায়নি। আসলে তারাও সেই স্কাইভিউতে বেঁচে যাওয়া মানুষগুলির বংশধর ছিল, যাদের মৃত্যু একে একে করে শেষ করে দিয়েছে। এখন এসব দেখে স্টেফনি বুঝে যায় মৃত্যু তাদেরকেও ছাড়বে না, তাই তার পরিবারকে বাঁচাতে সে দ্রুত তার আঙ্কেলের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সে তার ভাই চার্লির ফোনে অনেক ফোনও করে, কিন্তু চার্লি খেলতে ব্যস্ত থাকায় সে তার ফোন রিসিভ করতে পারে না। এদিকে
বাড়িতে যখন তারা সবাই এনজয় করছিল তখনই ভুল করে ববির হাত থেকে একটা কাচের গ্লাস নিচে পড়ে ভেঙে যায়। একটা টুকরো বরফের মধ্যে থেকে যায়, যেটা ববি লক্ষ্য করে না। ড্রিঙ্কে বরফ নেওয়ার সময় সে কাচের টুকরোটিও হাওয়ার্ডের গ্লাসে চলে যায়, যেটা সে খেতে যাবে তখনই ববি এবং চার্লি তাকে ট্যাম্পোলিনে লাফাতে ডাকে। তাই সে গ্লাসটা রেখে সেখান থেকে চলে যায় এবং তারা ট্যাম্পোলিনে লাফালাফি করছিল। ঠিক তখনই ডার্লিন সেটার নিচে একটা গার্ডেনের টুল দেখতে পায়, যেটা দেখার সাথে সাথে সে তাদের থামতে বলে এবং দ্রুত গিয়ে সেই টুলটিকে সরিয়ে দেয় যাতে কেউ আহত না হয়ে যায়। এদিকে স্টেফনিও সেখানে পৌঁছে যায়, কিন্তু ততক্ষণে মৃত্যু তার খেলা শুরু করে দিয়েছে। সেখানে থাকা একটা কাচের বোতল ব্র্যান্ডার হাত থেকে লেগে নিচে পড়ে গিয়ে জলের পাম্প চালু করে দেয়, কিন্তু জল বার না হতে পারায় পাম্প ফুলে গিয়ে এক এক করে তার আশেপাশে থাকা গার্ডেনিং টুলগুলি এক এক করে পড়ে যেতে থাকে। তখনই সেখানে থাকা কাঠের কিছু ব্লক পড়ে গিয়ে সেখানে থাকা কাচের গ্লাসটি ভেঙে যায়, যার মধ্যে কাচের টুকরোটি ছিল। এই মুহূর্তে সেখানে স্টেফনি চলে আসতেই হাওয়ার্ড তাকে দেখে তার কাছে আসতে গেলে সে কাচের টুকরোটি তার পায়ে ঢুকে যাওয়াতে সে ব্যালেন্স হারিয়ে পড়ে যায় এবং সেখানে থাকা একটা গার্ডেনিং টুল ঘাস কাটা মেশিনের উপর পড়ে সেটা চালু হয়ে গিয়ে সোজা হাওয়ার্ডের মাথাটি ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, যার সাথে সাথে হাওয়ার্ড সেখানে শেষ হয়ে যায়। সিন শিফট হয় এবং আমরা হাওয়ার্ডের ফিউনারাল দেখতে পাই। বাইরে গিয়ে স্টেফনি আইরিসি দেওয়া বইটি পুরোপুরি পড়তে শুরু করে। সেখানে সে জেবি নামের একটি ব্যক্তির নাম লোক সেই মৃত্যুর খেলার হাত থেকে সার্ভাইভ করতে সক্ষম হয়েছিল। শুধু এটাই নয়, আইরিস বাকি ভিকটিমদের ফ্যামিলি ট্রি বানিয়ে রেখেছিল, যেটা দেখে স্টেফনিও নিজের পরিবারের একটা ফ্যামিলি ট্রি বানায়, যার মধ্যে প্রথমে ছিল আইরিস ও পল, তারপর তাদের দুই সন্তান হাওয়ার্ড এবং ডার্লিন, শেষে হাওয়ার্ডের 3 সন্তান অ্যারিক, ববি, জুলিয়া এবং ডার্লিনের 2 সন্তান সে ও তার ভাই চার্লি। পরের দিনে সে তার পুরো পরিবারকে তার করা রিসার্চগুলি দেখায় এবং তাদের বুঝিয়ে বিষয়টি বলে। যেদিন স্কাইভিউ রেস্টুরেন্টে উপস্থিত সকলের মৃত্যু হয়ে যাওয়ার কথা ছিল, যেহেতু আইরিস সকলকে আগে বাঁচিয়ে নিয়েছিল, তাই মৃত্যু তার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে সেখানে উপস্থিত সকল মানুষকে ও তাদের পরিবারকে শেষ করতে শুরু করে, যাদের এই দুর্ঘটনার পর জন্ম নেওয়ার কথাই ছিল না। তাই আইরিস শেষ হয়ে যাওয়ার পর মৃত্যু এখন তাদের ব্লাড লাইনের উপর পড়েছে, যাদেরকে সে শেষ করার পরই থামবে। সুতরাং হাওয়ার্ডের পর পরিবারের বড় মানে অ্যারিককে শেষ করবে, তারপর জুলিয়া, শেষে ববি, যেটার পর সে তার মা মানে ডার্লিনের পেছনে পড়বে এবং তাকে শেষ করার পর আমাকে এবং চার্লির পালা আসবে। কিন্তু অবভিয়াসলি কেউ তার কথা বিশ্বাস করতে চায় না এবং সবাই বলে সেও আইরিসের মতো পাগল হয়ে গেছে। তাই এই মুহূর্তে এইসব কথাবার্তার জন্য ব্র্যান্ডার রেগে গিয়ে সে তার ছেলে মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা অ্যারিককে তার বাবার স্মৃতিতে একটা ট্যাটু বানাতে দেখি, যেটা সে শেষ করে বাড়ি ফিরবে। ঠিক তখনই মৃত্যু তার খেলা শুরু করে। লাউড মিউজিকের ভাইব্রেশনের কারণে একটি কাঁচের চান নিচে পড়ে যায়, যেটা দেখতে পেয়ে অ্যারিক সেটা পরিষ্কার করতে যায়। তখনই সিলিং ফ্যানের আঘাতে একটা চেন কেটে অ্যারিকের নাকের রেঙ্গে আটকে যায়, যার সাথে সাথে ফ্যানের মধ্যে চেনটা জড়াতে শুরু করলে অ্যারিক সেই চেনটি ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তার হাতে লেগে একটা টেবিল ল্যাম্প নিচে পড়ে গিয়ে স্টোরে থাকা কেমিক্যালে আগুন লেগে যায়, ফলে স্টোরের মধ্যে আগুন ছড়াতে থাকে। পরের দিনের সকালে স্টেফনি চার্লিকে ঘুম থেকে তুলে বলে, অ্যারিক গত রাত থেকে আমার মেসেজ, ফোন কিছুরই উত্তর দিচ্ছে না, যার জন্য তার খুব টেনশন হচ্ছে। তাই তারা এক্ষুনি তার আঙ্কেলের বাড়ি যাবে, যেটা বলে তারা 2 ভাই বোনেই বেরিয়ে পড়ে। সেখানে পৌঁছে তাদের গাড়ির সাথে অ্যারিকেরই ধাক্কা হয়, কিন্তু অ্যারিক তো ঠিক আছে, মানে আগের রাত্রে সে কি মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছিল? তাই স্টেফনি তাকে সতর্ক করে বলে মৃত্যু তাকে যখন তখন তার চালে চড়িয়ে নিতে পারে, তাই সে যেন একটু সাবধানে থাকে। এটা শুনে অ্যারিক ইরিটেট হয়ে যায়, কারণ সে তার কোনো কথাই বিশ্বাস করে না। এই মুহূর্তে সেখানে জুলিয়া চলে আসে, অ্যারিককে তার হাতের ব্যাপারে জিজ্ঞাসা করে, কারণ আগের দিন স্টোরে আগুন লেগে যাওয়ার কারণে তার হাতে কিছুটা পুড়ে গিয়েছিল। উত্তরে অ্যারিক বলে সে এখন ঠিক আছে। এটা শুনে জুলিয়া কানে হেডফোন লাগিয়ে মর্নিং ওয়াকের জন্য বেরিয়ে যায়, যার পরক্ষণে একটা বল এসে জুলিয়ার মাথায় লাগে, সে ডাস্টবিনে পড়ে যায়। সেই মুহূর্তে সেখানে আবর্জনা সংগ্রহ গাড়ি আসে এবং জুলিয়ার সমেত আবর্জনা গাড়িতে ফেলে দেয়। এটা দেখে তারা 3 জনে ছুটে গিয়ে গাড়িটি থামানোর চেষ্টা করে, কিন্তু ট্রাক ড্রাইভারের কানে হেডফোন থাকায় সে তাদের চিৎকার শুনতে পায় না। তাই স্টেফনি কোনোভাবে ট্রাকে উঠে জুলিয়াকে বাঁচানোর জন্য তার হাত বাড়ায়, কিন্তু ততক্ষণে ট্রাক ড্রাইভার আবর্জনা ক্রস করার জন্য মেশিন চালিয়ে দেয়, ফলে আবর্জনার সাথে সাথে জুলিয়াও পিষে সেখানেই ভয়ানকভাবে মারা যায়, যা শুধু হাতটা স্টেফনির হাতে ছিঁড়ে আসে। ঘটনাটির পর আমরা স্টেফনিকে বাড়িতে দেখি, সে এই ঘটনার পর প্রচন্ড ভেঙে পড়েছিল। তাই তার বাবা মার্টিন তাকে সামলানোর চেষ্টা করে। এখানে ববি বলে, তুমি ঠিকই বলেছিলে, আমাদের আগে তোমার কথা বিশ্বাস করা উচিত ছিল। যেটাতে স্টেফনি বলে ডেথ তার প্ল্যান চেঞ্জ করে নিয়েছে, কারণ বই অনুযায়ী আগে এই বাড়ির বড় ছেলে মানে অ্যারিকের পালা ছিল, কিন্তু মৃত্যু সোজা জুলিয়াকে শিকার বানায়। এটা শুনে ব্র্যান্ডা বলে ডেথ তার প্ল্যান চেঞ্জ করেনি, কারণ অ্যারিক তাদের ব্লাড লাইনে পড়ে না। আসলে অ্যারিক তার ও তার আগের বয়ফ্রেন্ডের সন্তান। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। অ্যারিক তার মায়ের উপর প্রচন্ড রেগে সেখান থেকে চলে যায়। এবার স্টেফনি বলে রুলস অনুযায়ী এবার ববির পালা। আইরিসের লেখা বইয়ে অঙ্কের মতো সাজানো আছে কিভাবে মৃত্যুকে ধোকা দিয়ে সার্ভাইভ করা সম্ভব। সে আরো বলে এখানে জেপি নামের একটি ব্যক্তি মৃত্যুকে ধোকা দিয়ে সার্ভাইভ করেছে, তাই আমাদের
তাকে খুঁজে বার করতে হবে। এটা শুনে ডার্লিন বলে তার মায়ের একটা চিঠির মাধ্যমে সে জানতে পেরেছিল জেবি একটি হসপিটালে কাজ করে, যেটা জানার পর সবাই সেই হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় যেতে যেতে ডার্লিন স্টেফনিকে বলে সে ছোট থেকে আইসকে তার এবং তার ভাইয়ের মৃত্যু নিয়ে পাগলামো করতে দেখেছে, তাই সেও তার এবং চার্লির মৃত্যুর চিন্তায় অস্থির হয়ে পড়তো। ফলে সে তাদের মতনই তাদের লাইফটি নষ্ট করতে চায়নি, তাই সে তাদের ছেড়ে চলে গিয়েছিল যাতে তাদের ছোটবেলাটা ভয়ে ভয়ে না কাটে। অবশেষে তারা হসপিটালে পৌঁছে জেবির সাথে দেখা করে। এখানে আমরা জানতে পারি স্কাইভিওর সিঙ্গার মারিয়ার সে ছোট্ট ছেলেই হলো জেবি। জেবির সাথে কথা বলে তারা জানতে পারে মৃত্যুকে ধোঁকা দেওয়ার দুটি রাস্তা রয়েছে। প্রথম হলো তাদের কোনো ব্যক্তিকে শেষ করে দিতে হবে, যাতে সেই ব্যক্তির জীবনটি তাদের কাছে পরবর্তী শিকারের সঙ্গে যুক্ত হয়ে যাবে, অথবা তাকে মরে গিয়ে আবারও বেঁচে উঠতে হবে। তাহলে একমাত্র এই অভিশাপের থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে। আর এই একই কাজ করেই একটি মেয়েও মৃত্যুকে ধোঁকা দিতে সক্ষম হয়েছিল। সেখানে সে মারা যাওয়ার পর হসপিটালের মেডিকেল ট্রিটমেন্টের দ্বারা পুনরায় জীবিত হয়ে গিয়েছিল। এখানে ববি বলে তাহলে কি তাকেও মরে গিয়ে জীবিত হতে হবে? কথাটা শুনে জেবি বলে ব্যাপারটা এতটা সহজ নয়, কারণ মৃত্যুর সাথে খেলা আরো ভয়ানক ভাবে মৃত্যু। স্টেফনি বলে এটার অন্য কোনো তো প্রতিকার থাকবে। এটা শুনে জেবি বলে এটার আর কোনো প্রতিকার নেই, তাছাড়া সে নিজেও মৃত্যুকে একসেপ্ট করে নিয়েছে। আসলে তার ক্যান্সার ধরা পড়েছে, সেও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে এরিক ও ববি প্ল্যান করে সে ববিকে পিনাট খাইয়ে দেবে, কারণ পিনাটে ববির অ্যালার্জি রয়েছে। তারপর তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ববি বেঁচে যাবে। আর অন্য কোনো উপায় না দেখতে পেয়ে ববি রাজি হয়ে যায়। এরপর তারা ওয়েল্ডিং মেশিন থেকে একটা পিনাট বিস্কিট বার করতে চায়, কিন্তু মেশিনের মধ্যে বিস্কিটটি আটকে যাওয়াতেই এরিক মেশিনটির উপর পাঞ্চ করতে শুরু করে, যার ফলে মেশিনের কাঁচ ভেঙে যায়। কিন্তু তারপরও বিস্কিটটি বার না হওয়াতে দুজনে মিলে মেশিনটিকে ধাক্কা দিতে শুরু করে, ফলে মেশিনের একটা স্ট্রিং ভেঙে বাইরে বেরিয়ে আসে, কিন্তু বিস্কিটটি তারা পেয়ে যায়। এরপর হসপিটালের একটি রুমে গিয়ে এরিক তাকে চেয়ারে বসিয়ে পিনাট বিস্কিটটি খেতে বলে, যেটা সে খাচ্ছিল। তখনই এমআরআই মেশিন অন হয়ে যায়। তখনই অ্যালার্জির কারণে ববির নিঃশ্বাস বন্ধ হতে শুরু করে, তাই সে এরিকের কাছে ওষুধটি কেড়ে নিতে চায়, কিন্তু এরিক তাকে সেটা কোনোভাবেই দেয় না। এদিকে এমআরআই মেশিন ওভারলোড হয়ে যাওয়াতে আশেপাশে সমস্ত মেটালের জিনিস টানতে শুরু করে, যার ফলে এরিকের শরীরে থাকা সমস্ত রিং ছুঁড়ে মেশিনে জড়িয়ে যায়। এরিকের পেছনে থাকা স্ট্রেচারটিও এরিককে নিয়ে মেশিনের মধ্যে চলে যায়, ফলে এরিকেরও ভয়ানকভাবে মৃত্যু হয়ে যায়। আই থিঙ্ক ব্লাড লাইনে না থাকা সত্ত্বেও এরিকের ভয়ানক মৃত্যুর কারণ সে মৃত্যুর সাথে খেলার চেষ্টা করছিল, তাই সেও ডেথের শিকার হয়ে যায়। যাই হোক, এটা দেখে ববি কিছুই করতে পারে না, তাই সে কোনো মতে এরিকের কাছে গিয়ে ইনজেকশনটি নিজের হাতে নিয়ে সে নিজের শরীরে ইনজেক্ট করে নেয়। ততক্ষণে সেখানে একটি নার্স চলে আসে। সে রুমের দরজা খুললে সাথে সাথে বাইরে থাকা ওয়েল্ডিং মেশিনের স্ট্রিংটি এসে ববির মাথায় ঢুকে যায় এবং সেও মেশিনের মধ্যে শেষ হয়ে যায়। ঘটনাটি দেখে স্টেফনি আরো ভেঙে পড়ে। সে বুঝে যায় মৃত্যুর সাথে খেলা আরো ভয়ানক মৃত্যু। এখানে ডার্লিন বলে সে যদি আইরিশের বাড়িতে লুকিয়ে পড়ে তাহলে তাদের কিছুই হবে না। সঙ্গে সঙ্গে তারা আইরিশের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তখনই তাদের ভ্যান থেকে সেই কয়েনটি পড়ে যেতে দেখি, যেটা একটা বৃদ্ধা মহিলা কুড়িয়ে নেয়। এদিকে তারা তিনজন কোনো মতে আইরিশের বাড়ি পৌঁছে যায়, যেখানে বাড়ির মেন গেট বন্ধ থাকায় ভেন সমেত মেন গেট ভেঙে তারা বাড়ির মধ্যে ঢুকে যায়। স্টেফনি সিট বেল্ট আটকে যাওয়ায় সে নিচে নামতে পারে না, তাই তার মা তাকে সাহায্য করতে গেলে স্টেফনি বলে সে যেন বাড়ির মধ্যে চলে যায়, কারণ সে যদি সেফ থাকে তাহলে তাদেরও কিছু হবে না। ডার্লিন বাড়ির মধ্যে ঢুকতে যাবে, ঠিক তখনই ইলেকট্রিক কেবল ছিঁড়ে গিয়ে স্পার্কিং হয়ে বাড়ির ভেতরে আগুন লেগে যায়, যেখানে একটা গ্যাসের সিলিন্ডারও লিক করছিল। ফলে ভয়ানক একটা বিস্ফোরণ ঘটে, ফলে ডার্লিন তার কবলে পড়ে শেষ হয়ে যায়। এই বিস্ফোরণের আঘাতে স্টেফনি পুকুরে পড়ে গিয়ে ডুবে যেতে থাকে। চার্লির সাথে সাথে পুকুরে ঝাঁপ দিয়ে তার বোন স্টেফনিকে তুলে নিয়ে আসে এবং সিপিআর দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে, এবং স্টেফনির বেঁচে যাওয়াতেই তারা ভাবে মৃত্যুর খেলা হয়তো এখানেই শেষ। তারা হয়তো মৃত্যুর হাত থেকে সত্যি বেঁচে ফিরেছে। মুভির শেষ সিনে আমরা স্টেফনি ও বাকি সবাইকে বাড়ির মধ্যে দেখি, যেখানে চার্লি ডেটে যাওয়ার জন্য বার হচ্ছিল। তাকে এগিয়ে দিতে স্টেফনিও তার সাথে যায়। অন্যদিকে একই সময় আমরা সেই মহিলাটিকে দেখতে পাই যার হাত থেকে সেই কয়েনটি পড়ে মুভির শুরুতে দেখানো রেলওয়ে ট্র্যাকে গিয়ে আটকে যায়। এদিকে চার্লি ও স্টেফনির সাথে দেখা করতে একটা ডক্টর আসে তার বাবার সাথে। সে জানায় টেকনিক্যালি দেখতে গেলে সে তখনও মরেনি, শুধুমাত্র বেহোশ হয়েছিল। যদি তার হৃৎপিণ্ড বন্ধ হয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যেত এবং তারপর সে প্রাণ ফিরে পেত, তাহলে সেটা মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরা বলা হতো। এটা শুনে স্টেফনি বুঝে যায় মৃত্যু এখনো তাদের পেছন ছাড়েনি। যার পরক্ষণে স্টেফনির কিছু একটা অনুভব হয়। সে কিছু বুঝতে পারবে তার আগেই কয়েনটির কারণে ট্রেন ট্র্যাকচ্যুত হয়ে তাদের কাছে চলে আসতে থাকে। এটা দেখে তারা প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে, কিন্তু শেষ রক্ষা আর হয় না। ট্রেনের মধ্যে থাকা কিছু বড় বড় কাঠের টুকরো তাদের উপর পড়ে তারা ভয়ানকভাবে এখানেই শেষ হয়ে যায়। এই বিভৎস মৃত্যুর সাথে সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল ফাইনাল ডেস্টিনেশন ব্লাডলাইন মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। সঙ্গে
আগে এমনি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে আমি আবারও আসবো এমনই কিছু এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।